এই জনপদে বংশাই এবং ধলেশ্বরী স্রোতে ইতিহাস মিশে আছে। যে জনপদে তাঁত শিল্প পুরো বাংলাদেশের গর্বের খোরাক যোগায়, সেই জনপদের নাম টাঙ্গাইল। হারভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার আজকের আয়োজনে আমি চলে এসেছি টাঙ্গাইলে। যমুনা টেলিভিশন জানতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটাররা কি ভাবছেন। কথা বলবো আজকে টাঙ্গাইলের নারী ভোটারদের সঙ্গে, তাদেরই একাংশ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। প্রথমতই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলোচনাটা শুরু করতে চাই মূলত প্রথম ভোটার যিনি, তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি প্রথম ভোটার। আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে এখনকার সময় তো একটা ট্রেন্ড আছে, তাই না, যে আমরা কোনো একটা কাজ করতে গেলে আগে একটা সেলফি উঠাই, আগে একটু জানান দিই, একটা ট্রেন্ডি একটা ব্যাপার। আপনার ভোটটা যদি কোনো সেলফি হতো, সেটার ক্যাপশনে আসলে কি লেখা থাকতো বলে আপনার কাছে মনে হয়? মানে একটি ঐতিহাসিক সেলফি। একটি ঐতিহাসিক সেলফি। আমি একটু এই বিষয়টা জানতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনি যে ভোটটা দিচ্ছেন সেটা একটা পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষাটা দিতে যাওয়ার আগে আপনি কি আসলে নিজে নিজে পড়াশোনা করেছেন, নাকি কোনো ফ্রেন্ডের কাছ থেকে সাজেশন নিয়েছেন, নাকি আপনাকে কেউ কোনো কিছু শিখিয়ে দিচ্ছে? আপনার ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি, এবং আপনার কাছে কি মনে হয় আপনার জেনারেশনের যারা, পলিটিক্স তো এরকমভাবে বোঝারও কথা না, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, এই পরীক্ষার হলে যাওয়ার আগে আসলে সাজেশনটা কোত্থেকে পাচ্ছেন? না, আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আগে দিইনি। এটা আমি নিজে নিজে অবশ্যই পড়াশোনা করে যাচ্ছি। ওকে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে সাজেশন তো মানে আশেপাশে তো সবাই দিচ্ছে, প্লাস নিজেরও কিছু অভিজ্ঞতা আছে যাচ্ছে আমি এটা পড়ে যাব না ওটা পড়ে যাব, তো আলটিমেটলি পুরোটা নিজের উপর দিয়ে যাচ্ছে আর কি। মানে কেউ শিখিয়ে দিচ্ছে এরকম কোনো কিছু না, সাজেশনও জাস্ট আশেপাশে ওই শোনা কথা যেইটুকু ওই পর্যন্ত। আপনার কাছে আবার ফিরবো, আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনার পয়েন্টগুলো। আপা, আপনি তো একজন উদ্যোক্তা, আমি যতটুকু জানতে পেরেছি। আপনাকে একটু, আমি জানি না কোয়েশ্চেনটা বিব্রতকর হবে কিনা আপনার জন্য, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় রাজনীতিবিদরা উদ্যোক্তাদেরকে ভালোবাসে নাকি উদ্যোক্তাদের টাকা পয়সাকে ভালোবাসে? রাজনীতিবিদরা না, আমার যেটা মনে হয় নারীদের ব্যবহার করছে যখন যেটা প্রয়োজন পড়ে। সেটা যেমন আমরা উদ্যোক্তারা যেমন করোনার টাইমে যেভাবে অর্থনৈতিক সাপোর্টটা আমরা দিয়েছি, তখন আমাদের ভাইবটা অন্যরকম ছিল। আমাদের জন্যে যতটুকু করা গিয়েছে করেছে, বাট যখন করোনা টাইমটা চলে গেল, আমরা উদ্যোক্তারা জাস্ট একটু ভাষা পানার মতো আসলে হয়ে গিয়েছি। সো আমি এটা মনে করি আমরা যেখানে যেমন ওই যে বলে না, যেখানে যেমন পানির মতো মিশে যায়, আমরা আসলে পানির মতো ভেসে বেড়াচ্ছি। বাট আমাদেরও তারা রেসপেক্ট করে তখন যখন আমাদের অর্থনৈতিক দিকটা তাদের দিকে তুলে ধরি, তাছাড়া খুব একটা হয়তো পাচ্ছি না। সেই জায়গা থেকে আমি যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার এক্সপেকটেশনের জায়গা জানতে চাই, আপনি একজন উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা, আপনি আসলে কেমন টাঙ্গাইল দেখতে চাচ্ছেন আপনার প্রেক্ষাপট বিবেচনা করলে? আসলে কি, আমাদের টাঙ্গাইলে, ঢাকাতে যদি আমি যাই রাত 12টার দিকে, আমি চাইলেই এক কাপ চা খাইতে বাইরে যেতে পারবো। বাট আমি যদি টাঙ্গাইলে থেকে রাত 8টা বা 9টার পরে এক কাপ চা খেতে বের হই, আমার প্রোটেকশন নিয়ে যেতে হবে, হয়তো বা হাজব্যান্ড বা একটা পুরুষ লোক নিয়ে যেতে হবে। আমি যদি সন্ধ্যার পর থেকে যদি একটু দেখার চেষ্টা করি কয়টা লাইট জ্বলে, আমাদের রোড লাইটগুলো নাই বললেই চলে। আমাদের টাঙ্গাইলটাই যে এসেই যেমন বললেন যে টাঙ্গাইলের চমচম শাড়ি বিখ্যাত, ইভেন ইন্টারন্যাশনালভাবে কিন্তু এটা বিখ্যাত। আপনি যখন মিষ্টির দোকানটাতে যাবেন বা রাত করে যাবেন, আপনি ওই জিনিসটা প্রপার পরিষ্কার পাচ্ছেন কিনা, এই জিনিসটাকে বলবো একটু পরিবর্তন আনা দরকার। অবশ্যই পরিবর্তন যে করবে তাকেই আমরা ন্যায্য হিসাবে আসলে মেনে নিব। আমরা তাকেই চাই যে আসলে আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর থট। আপা, একটু আপনার কাছে আসতে চাইবো, একটু ট্রিকি কোয়েশ্চেনই করবো। সেটা হচ্ছে যারা পলিটিক্স করেন বাংলাদেশে, তারাই তো দিন শেষে নীতি নির্ধারণী পর্যায়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোন বিষয়টা বেশি জরুরি? রাজনীতিবিদ বেশি জরুরি নাকি নীতি নির্ধারক বেশি জরুরি, নাকি দুইটার মিক্সচার জরুরি? আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে দুটারই দরকার। কারণ নীতিও থাকতে হবে, রাজনীতিতে সংস্কারও থাকতে হবে, দুটোই থাকতে হবে। কারণ আপনি যে কাজই করতে যান, আপনার যদি নীতি ঠিক না থাকে, তাহলে আপনি সেই কাজে আপনি সাফল্য কোনোভাবেই পাবেন না। নীতি নির্ধারকরা আমার মনে হয় সব ধারা মেনে আর সংস্কার পদ্ধতিতে যদি এগোয়, রাজনীতিটা অনেক সুন্দর হয়। আপা, রূপক অর্থে একটা প্রশ্ন আমি যদি আপনাকে করি, সেটা হচ্ছে আমরা ইউরোপ আমেরিকার কালচারে দেখি যারা পাবলিক আছে, ম্যাস পিপল আছে, তাদের সঙ্গে পলিটিশিয়ানদের দূরত্ব খুব বেশি থাকে না। পলিটিশিয়ানরা তাদেরকে স্যার বলে সম্বোধন করে, এরকম একটা সম্পর্ক দেখি।
বাংলাদেশে কিন্তু সেটার উল্টো। হ্যাঁ। ম্যাস পিপল চাইলে একজন পলিটিশিয়ানকে রিচ করতে পারে না, না। ম্যাস পিপলের পলিটিশিয়ানকে স্যার বলে সম্বোধন করতে হয়। জি। এই কমিউনিকেশন ব্যারিয়ারটা কমানোর জন্য কি করা যায়, আপনার কোনো সাজেশন আছে কিনা? আমাদের বাঙালিরা হচ্ছে মানে নিজে যখন একটা জায়গায় চলে যায় তখন মানে নিজেকে বড় দেখানোর জন্য সেটা সেও মনে করে যে আমাকে স্যার বলবে, আমি মনে হয় অনেক বড় কিছু একটা হয়ে গেছি এরকম। আসলে কিন্তু এটা ঠিক না, কারণ আমি যদি আপনার সাথে সাধারণভাবে মিশে কথাই না বলতে পারি তাহলে তো আমার মনের ভাবটা আপনার কাছে আমি প্রকাশ করতে পারবো না। কারণ আমি কি চাচ্ছি সেটা যদি আপনাকে জানাতে না পারি, কিংবা আপনি যে কাজ করতেছেন আপনার সেই কাজ যে সবই সঠিক সেটা কিন্তু না। সেটা কিন্তু আমি আমার দিক থেকে যদি আমার মনে হয় যে আপনি যে কাজটা করি, এই স্বাধীনতাটা অন্তত থাকা উচিত। যে এই যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এর জন্য কিন্তু এই স্বাধীনতাটা থাকা উচিত যে আপনার সাথে যেন আমি সহজভাবে কাছে গিয়ে কথা বলতে পারি যে আমার এই জিনিসটা প্রয়োজন কিংবা আপনার এই জিনিসটা ভুল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি কমিউনিকেশনের জায়গাটা নিয়ে কথা বলছেন যে এই কমিউনিকেশনটা মেনটেন করাটার জন্য এই পলিসিগুলো মেকিং খুব জরুরি। ম্যাম, আপনি একজন শিক্ষক, আপনাকে আমি যদি ওই শিক্ষার ভাষাতেই একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি তো নির্বাচনী ইশতেহারগুলো দেখছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী ইশতেহারগুলো দিচ্ছে। আমি যদি একজন শিক্ষক হিসাবে আপনাকে মার্কিং করতে বলি বাস্তবতার নিরিখে নির্বাচনী ইশতেহারগুলো, 10-এ আপনি কত দেবেন? আসলে এখানে তো অনেক নীতি নির্ধারক, তারা বিবেক বিবেচনা দিয়ে এই নীতিগুলো মানে এই ইশতেহারগুলো করেছেন। এখন এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমাদের আরও কিছু যে আমি যেহেতু একজন শিক্ষক সেহেতু আমি বলছি যে আমাদের কিন্তু একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে ছাত্রদের। মানে এই ছাত্রদেরকে আমাদের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য আমাদের আরও কিছু নীতি নির্ধারণ করা উচিত বলে আমি মনে করছি। আপনি আসন্ন সংসদ নির্বাচনে আপনার এই অঞ্চলের জন্য কেমন প্রার্থীকে দেখতে চান? কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? ডেফিনেটলি হোমওয়ার্ক ঠিকমতো জমা দেবে, কারোটা কপি করবে না, এই বৈশিষ্ট্যগুলো তো অবশ্যই থাকবে। আপনি আর কি কি দেখতে চান? সে যেন আমাদের সাধারণ মানুষের সঙ্গে মানে সাধারণ মানুষের অভাব অভিযোগ মানে আমরা তো সবসময় বলি যে সমান অধিকার, জি, সমান অধিকার, কিন্তু আমি এটা বলছি না, সমান অধিকার না, নাগরিকের সমতার ভিত্তিতে অধিকার। যেমন আমার প্রয়োজন অনুসারে আমার অধিকারটা মানে প্রয়োজন অনুসারে আমার চাহিদাটা পূরণ হবে, এরকম একজন জনপ্রতিনিধি আমরা চাচ্ছি। অর্থাৎ আপনি এই সমন্বয়ের জায়গাটা নিয়ে কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপা, একটু আপনার কাছে আমি আসতে চাইবো। আপনি একজন ক্রীড়াবিদ, আপনি খেলাধুলা নিয়ে কাজ করছেন। আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি কখনো রাজনীতি মুক্ত হইতে পারবে? আমার অভিজ্ঞতায় মানে মনে হয় না যে রাজনৈতিক মুক্ত হইতে পারবে। এটা অনেক মানে দীর্ঘদিনের একটা কালচার, কিন্তু আমি প্রত্যাশা করি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে হবে। তো আমরা এখানে পক্ষপাতদুষ্ট হয়ে আমরা ক্রীড়াঙ্গনকে কুলুষিত করে ফেলি। যে যেটার উপযুক্ত না সেখানে আমরা তাকে বসাই এবং প্রতিবন্ধকতা এবং একটা স্পোর্টস পার্সনের একটা মানসিক স্ট্রেস দেই, প্রতিবন্ধকতা দ্বারা করাই আমার লোক তার লোক, এই যেটা করে দেখা গেছে আমরা অনেক ট্যালেন্টকে ধ্বংস করে দেই। কারণ আমরা জানি যে একটা স্পোর্টস পার্সন একটা দেশে ইন্ডাস্ট্রিতে পরিণত করতে পারে। যেমন মেসি, রোনাল্ডো, এরা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে পরিণত করছে তাদের দেশকে। এবং আমি চাই যে স্পোর্টসের মাধ্যমে একটা দেশ একটা মানে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে পরিণত হোক এবং কর্পোরেট জগতে ঢুকুক। স্পোর্টস আমাদের কর্পোরেট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, তাহলে আমাদের স্পোর্টস পার্সন যারা তারা বেনিফিটেড হবে, একটা ইন্ডাস্ট্রিয়াল একটা নতুন সেক্টর তৈরি হবে এবং আমাদের অভিভাবকরা তাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসে আগ্রহী তাদেরকে স্পোর্টসে দিতে আগ্রহী হবে এবং আমাদের দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব, আমরা অভিভাবকরা উপকৃত হবে এবং আমাদের বাচ্চারা খুশি থাকবে। ধন্যবাদ। মুরব্বী, একটু আপনার কাছে আসতে চাই। আপনি তো অনেকগুলো নির্বাচন দেখছেন না? কয়টা দেখছেন নির্বাচন? নির্বাচন অবশ্যই দেখছি, কতগুলা দেখছি সেটা তার মনে নাই এখন। আচ্ছা, আমার একটা বিষয় আপনি একটু কন, সেটা হইতেছে এই যে নির্বাচনটা যখন আসতেছে আপনার মনের মধ্যে কি বেশি কাজ করতেছে একটু বলেন তো? আগ্রহ কাজ করতেছে, উৎসাহ কাজ করতেছে, নাকি শঙ্কা কাজ করতেছে? না আগ্রহী কাজ করবে, কারণ ভোট দেব না কেন? যে ভালো কাজ করবে তাকেই ভোট দিব, যে দেশ ভালো চালাবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তাকেই আমরা দিব ভোট। আচ্ছা, কেমন প্রার্থী দেখতে চান? মানে যেই প্রার্থী ধরে নির্বাচিত হবে আপনার এই এলাকায়, তার কাছ থেকে আপনার চাওয়ার জায়গাটা কি, কেমন চান? যে দেখবো যে দেশ ভালো চালাইতে পারবো, এটা আমার ভোট তো আসলে আমার মনের ব্যাপার, এটাই তাকেই আমরা ভোট দিব। ভোট হচ্ছে খালাম্মার মনের ব্যাপার, এই কারণে খালাম্মা তার মনের মতো করে মনের মানুষের ভোট দিবে। আমি আপনার কাছে ফিরবো আবার খালাম্মা। হ্যাঁ, আমি একটু আপার কাছে আসতে চাই। আপা,
আপনি তো প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করতে হয়, প্রান্তিক মানুষকে নিয়ে কাজ করতে হয়, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয়। আপনার কাছে কি কখনো মনে হয় যে এই অঞ্চলের কিছু সমস্যা তো আছে যেগুলো আসলে রাজনীতিবিদদের কাছে ইনভিনসিবল, চোখে দেখা যায় না, বা তারা হয়তো বা দেখতেও পারেন না বা দেখতে চানও না, এরকম আপনার কোনো অবজারভেশনের জায়গা আছে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে, কারণ আমরা বিভিন্ন এলাকায় মানে যাই, তো সেইখানে অনেক বেশিরভাগই দেখা যায় যে রাস্তাঘাটের যে সমস্যাটা, মানে বেশিরভাগই রাস্তাঘাটে যোগাযোগের মানে অনেক সমস্যা দেখা দেয়। আর তার মধ্যে নারীদের যে একটা মানে অধিকার, সেটা থেকে নারীরা অনেকাংশেই বঞ্চিত। তো মানে টাঙ্গাইল শহর শুধু বলবো না, কারণ টাঙ্গাইল শহরের আরও অনেকগুলো ছোট ছোট গ্রাম আছে যেগুলাতে নারীরা অনেকভাবে তাদের সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে ভোগ করতে পারে না। তারা কোনো একটা কাজ করবে, উদ্যোক্তা আমাদের টাঙ্গাইল শহরে দেখা যায় যে স্বল্প কিছু সংখ্যক উদ্যোক্তা আছে যারা শহরে বসবাস করে, কিন্তু গ্রামের দিকে অনেক মহিলারাই আছে যে যাদের ছোট ছোট হস্তশিল্প, কুটির শিল্প, তারা মানে অনেক কিছু পারে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিংবা কারো নজরে না আসার কারণে তারা সেই ছোট ছোট গ্রাম থেকে এসে তাদের শিল্পগুলো তারা প্রকাশ করতে পারছে না। তো এই বিষয়গুলোও মানে যারা আমাদের পরবর্তীতে আসবে, যারা আমাদের নেতা, তো তাদের এতটুকু মানে প্রত্যাশা করব যে সেই গ্রামগুলো থেকে মহিলাদের মানে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য একটা যোগাযোগ ব্যবস্থা যেন তারা করে দেয় মহিলাদের, যে যাতে তারাও নারী উদ্যোক্তা হিসেবে প্রকাশ পেতে পারে। শুধুমাত্র শহরের ভেতর আমরা অল্প কিছু সংখ্যক উদ্যোক্তাদের সাথে কাজ করব কিংবা মানে তাদের সবাই চিনবে এটা না, আমরা চাই যে গ্রামের মহিলারাও তাদের মানে এটা প্রকাশ করতে পারে। আপনি সচেতন ভোটারের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার থটের জন্য। আপা, একটু আপনার কাছে জানতে চাই, আপনি ভোট দিয়েছেন এর আগে একবারও? এর আগে উপজেলা নির্বাচনে ভোট দেওয়া হয়েছে, আর এখন পর্যন্ত জাতীয় ভোটে অংশগ্রহণ করা জাতীয় ভোটে অংশগ্রহণ করেন, সো প্রথমবারের মতো আপনি ভোট দিচ্ছেন। একটু জানতে চাইবো, প্রথমবারের ভোটে যে প্রার্থীকে আপনি বাছাই করবেন, আসলে এই বাছাই করার পেছনে মানদণ্ডটা আসলে কি? কারণ যেটা দেখা যায় যে পলিটিশিয়ানরা তো সাধারণ জনগণের থেকে একটু দূরেই থাকেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স যাচাই করাটাও তো আসলে সবসময় হয়ে ওঠে না। আপনি পার্সোনালি আসলে কোনভাবে ক্যারেক্টারিস্টিক্স যাচাই করবেন? প্রথমত আমি যদি নিজেকে একটা নেতার পর্যায়ে পড়ি, বা আমি যদি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখি যে আমার কি কি সুযোগ সুবিধার প্রয়োজন, বা আমার নেতারা আমার কতটুকু সুযোগ সুবিধা বুঝতে পারছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে একজন নেতা নির্বাচনের আগে যেরকম মানুষের সাথে অ্যাটাচ, নির্বাচনের পরেও যদি এরকম অ্যাটাচ থাকে, বা আমি দেখতেছি যে ওনার পূর্বের ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো, বা উনি মানুষের সাথে মিশতে পারতেছে, কিংবা উনি মানুষের কথা ভাবে, এরকম একটা মানুষ যদি আসে ক্ষমতায়, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর আমি যে মানদণ্ডটি দিব সেটা হচ্ছে যে লোকটার আত্মসংযমটা কেমন, সে কেমন লোভটা কীরকম সংবরণ করতে পারে, কিংবা সে কতটুকু এডুকেটেড। আমি যেহেতু ইয়ং, আমি চাইবো যে উনি ইয়ং জেনারেশন যারা আছে, বা বিশেষ করে যারা বেকার আছে, তাদের জন্য উনি কি কি করবে, সেই সব কিছু মাথায় রেখে আমি আমার প্রার্থী নির্বাচন করবো আর কি। আরেকটা বিষয় আপা, সেটা হচ্ছে যে যারা ঘর চালান বা যারা সংসার চালান, এই কাজটাও তো কঠিন কাজ। এই কাজটা কিন্তু সহজ কোনো কাজ না, প্রত্যেককে ম্যানেজ করে চলতে হয়, ব্যালেন্স করতে হয়। একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন ঘর পরিচারিকার কাছ থেকে আসলে কি শিখতে পারেন? সততা। আমি যেটা করি, আমি একজন হাউস ওয়াইফ, আপাতত আমার কোনো মানে পার্মানেন্ট কোনো প্রফেশন নাই। সেক্ষেত্রে আমার হাজব্যান্ড যদি আমাকে 10 টাকা দেয়, বা ধরেন 100 টাকা দিয়ে আমাকে বলো যে তুমি এইটা কিনে নিয়ে আসবে, আমি আজকে পারবো না, আমি যেটা করি, আমি পার্সোনালি যেটা করি, ওই জিনিসটার যত ঠিক টাকা লাগছে আমি ঠিক তত টাকা দিয়ে কিনি। আমার কাছে যদি 2 টাকাও বেশি হয়, আমি ওকে 2 টাকা দিয়ে বুঝিয়ে দিয়ে বলি যে 2 টাকা বাড়ছে, তখন বলে 2 টাকা এটা তো আমাকে দেওয়ার দরকার নেই। আমি বলি যে চুরি মানে চুরি, সেটা 2 টাকা হোক, 2 লাখ টাকা হোক, বা 2 কোটি টাকা হোক। আমি মনে করি একটা জনপ্রতিনিধি যদি স্বচ্ছতার বিষয়টা নিশ্চিত করে, আমার মনে হয় উনি সব কিছুতেই সৎ থাকবে এবং ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। একটা চমৎকার কথা আপনি বলেছেন, সেটা হচ্ছে যে একজন যিনি ঘর পরিচালনা করছেন তার কাছ থেকে একজন প্রার্থী বা একজন মেম্বার অফ পার্লামেন্ট সততার জায়গাটা শিখতে পারে। আপা, আপনি কয়বার ভোট দিয়েছেন? আমি সংসদ নির্বাচন এখন পর্যন্ত দিতে পারি নাই, এটা এখন পর্যন্ত দুঃখের। দিতে পারেন নাই? না না, মানে আমি গিয়ে কি দেখছেন আপনার ভোটার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি যখন প্রথমবার ভোট দিব,
তখন যখন আমি ক্যান্ডি গেলাম, যে দেখি যে আমার ভোটটা অলরেডি হয়ে গেছে। মানে আমাদের বিগত 17 বছরের যে সরকার থেকে গেছে, সে তো আসলে আমাদের জনগণের ভোট নেয় নাই, আমাদের সেই অধিকারটা দেয় নাই, সেই অধিকারটা সে কেড়ে নিয়েছিল। আর এখন যেহেতু ভোট সামনে, জি, দিতে পারবো, ভোটের সময় আসতে, আমি চাই এমন একজন যোগ্য ব্যক্তি আসুক, সে ইয়াং থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, মাঠের শ্রমিক থেকে শুরু করে শিল্প পর্যন্ত সব লেভেলের লোকদের সাথে এমনভাবে মিশবে যাতে সে নিজেই বের করতে পারে যে ওইখানে কি সমস্যা হচ্ছে, ওইখানে কি করলে উন্নয়ন হবে আমার দেশে। আমি একজন সিঙ্গেল মাদার, আমি আমার সন্তানকে মানুষ করার জন্য আমি অনেক স্ট্রাগল করে আসছি। আমি জিরো থেকে আমি আজকে আমার নিজের চেষ্টায় আসছি। এখন একটা এমপি মন্ত্রী যখন নির্বাচনে দাঁড়াবে, তখন সে কিন্তু একদম জিরো থেকে আজকে যাচ্ছে, তার কিন্তু আগের কোনো পজিশন ছিল না। তাহলে যখন সে নির্বাচনে জয়ী হবে, তখন যদি সে মনে করে যে না, আমি জিরো থেকে হয়ে আসছে, অনেক মানুষের ভালোবাসা, অনেক মানুষের উৎসাহ আমাকে ভোট দিয়েছে, তাহলে ওদের জন্য আমার কিছু করা প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে ওনারা অনেক ভালো কিছু করতে পারবে। আর যদি মনে করে যে না, ভোটের সময় গেছি, গলা ধরছি, সালাম দিছি, চাচি আম্মা ডাকছি, ভোটের পর আর আমি চিনি না, তাহলে মনে হয় যে না, ওই নির্বাচন আমাদের প্রয়োজন নাই, ওই নির্বাচন আমাদের দরকার নাই, দেশ উন্নত হবে না। আপা থ্যাংক ইউ সো মাচ আপনার মন্তব্যের জন্য। আমি আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাইছিলাম, বাট আপনি অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন, যে কারণে করলাম না। আপনি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কেন নির্বাচনে ভোট দিতে চান? মানে ভোট দিয়ে আপনার জীবনে লাভটা কি? এবার যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, এটাই আমার লাইফে ফার্স্ট নির্বাচন হবে। আমি এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যাইতে পারি নাই। আমি যে একটা বাংলাদেশের নাগরিক, আমার যে ভোট মানে নিজের অধিকার, আমি একজন ক্যান্ডিডেটকে বাছাই করে নিব, আমি এখনও সেটা চুজ করতে পারি নাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার হাজব্যান্ড বলতো যে থাক, ওই জায়গায় গ্যাঞ্জাম হতে পারে, ওই জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। তে এবার ফার্স্ট আমি ভোট কেন্দ্রে যাব, আমার যোগ্য প্রার্থীকে আমি ভোট দেব। আমি চাই সে যেন নিঃস্বার্থ একজন মানুষ হয়, সে যেন দেশের মানুষকে ভালোবাসে। আর আমরা নারীরা আসলে এখনও পিছিয়ে আছি, এখনও আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি না, এখনও আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি না। আমরা চাই যেই দেশে আসুক, একজন এমপি মন্ত্রী যেই আসুক, সে যেন নারীদের আসলে বোন মা মনে করে, নারীদের যেন লাঞ্ছিত না করে, আর নারীদের যেন যোগ্য সম্মানটা দেয়। অসংখ্য ধন্যবাদ আপা আপনার মন্তব্য মতামতের জন্য। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, টাঙ্গাইলের নারীরা কিন্তু যথেষ্ট সচেতন তাদের অধিকারের ব্যাপারে, এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দর্শক, আপনারা ঠিক এই পর্যায়ে দেখছেন হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। আমরা ছোট্ট বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করতে চাই তারা আরও কি ভাবছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন নিয়ে যমুনা টেলিভিশন আছে টাঙ্গাইলে। কথা বলছিলাম এখানকার নারী ভোটারদের সঙ্গে। ঠিক এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আছেন বিভিন্ন সময়ে বলেছেন যে নির্বাচনে ভোট দিতে যাবেন, একটা শঙ্কা কাজ করে, ভয় পান যে নির্বাচন কেন্দ্রে কি না কি হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত মনে করছেন বাংলাদেশকে, কতটুকু নিরাপদ মনে করছেন, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন প্রয়োজন বাংলাদেশে এই মুহূর্তে? বাংলাদেশের প্রস্তুতি এবার একদম 100 আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেক বছর পরে এবার ফাইনালি একটু অরিজিনাল নির্বাচন যেটাকে বলে ওইরকম একটা ফিল পাচ্ছি। আর গণতান্ত্রিক সরকার এই কারণেই দরকার, কারণ হচ্ছে দেশটার অবস্থা বলতে গেলে মানে একদম খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে খুব মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে দেশের। তো এই দেশটাকে পূর্ণ সংস্কার করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার। তারপর হচ্ছে নারীদের নিরাপত্তা যে বিষয়টা সেটা সংস্কার করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার। তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার। কৃষিক্ষেত্রে যেন আরও উন্নয়ন হয় এর জন্যে গণতান্ত্রিক সরকার দরকার। তারপরে এই যে আমাদের আশেপাশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসমুক্ত মানে এই টোটাল সন্ত্রাসমুক্ত দেশটা গড়ে তোলার জন্য আমাদের গণতান্ত্রিক সরকার দরকার। মোট কথা যেন এই দেশটা যেন একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হয়, এই কারণেই গণতান্ত্রিক সরকারটা বেশি দরকার। আর আপনি প্রশাসনিক কাঠামো সচল করার ব্যাপারে কথা বলছিলেন আপা, এই মুহূর্তে কি মনে হচ্ছে যে বাংলাদেশ নির্বাচনের জন্য কতটুকু নিরাপদ, কতটুকু প্রস্তুত,
আপনি কতটুকু নিরাপদ বোধ করছেন, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এই মুহূর্তেই কেন বাংলাদেশে দরকার? আমার কাছে আমার নিজেরও, যেমন আমার একটা মেয়ে আছে 6 বছরের, বারবার বলতেছে যে পোস্টারগুলো মাইকিং দেখে বলতেছে এগুলো কি। আমি বললাম এটাকে নির্বাচন বলে। আমাকে বলতেছে তুমি কি আমাকে নিয়ে যাবা, আমি ভোট দিব। বাট আমি চাচ্ছিলাম কি, মানে এখনও মন থেকে সায় পাচ্ছি না, আমি যাব বাট আমার মেয়েকে নিয়ে যাব কি না। আমি খুব একটা নিরাপদ তখনই মনে করব যখন আমি আমার মেয়েকে নিয়ে গুটি গুটি পায়ে চলে যাব অ্যান্ড মন থেকে স্যাটিসফাইড হব। বাট আমি আসলে শঙ্কায় আছি, হয়তো বা কিছু একটা হতে পারে। এটা ভয় যে কাজ করতেছে না এমনটা না, অবশ্যই ভয় কাজ করতেছে। অ্যান্ড গণতান্ত্রিক দিক থেকে যদি বলি, আমরা ছোটোবেলাতে পড়তাম, এখনও খুব বেশি বড় হই নাই, ছোটোবেলাতে বলতাম কি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এই লাইনটা আমাদের সবার প্রথমে পড়ানো হতো। বাট আমি যতদিন ধরে বুদ্ধি হয়েছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ হচ্ছে এক নায়কতন্ত্রের দেশ। আমি আসলে ওই যে যতবারই বলি গণতান্ত্রিক আসতেছে, আসলে কি আসতেছে? আমার মত প্রকাশের যেদিন জায়গাটা থাকবে, আমি যেদিন স্বাধীনভাবে রাস্তায় চলতে পারবো, আমি যেদিন বুক ফুলিয়ে সব কিছু বলতে পারবো, কাজ করতে পারবো, নারী উদ্যোক্তা হিসেবে সবার সামনে তুলে ধরতে পারবো, সেদিন আমি মনে করব যে গণতান্ত্রিকটা হয়েছে। বাট এ পর্যন্ত অপেক্ষায় থাকি কি হয়। অপেক্ষায় আপনি আছেন, তবে আশা করব, প্রত্যাশা করব সেই অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ হবে না। আপা, নির্বাচনের জন্য বাংলাদেশ এই মুহূর্তে কতটুকু প্রস্তুত বলে আপনার কাছে মনে হয়, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এই মুহূর্তেই কেন বাংলাদেশের প্রয়োজন? এই মুহূর্তে গণতন্ত্র প্রয়োজন এজন্যই কারণ গণতন্ত্র হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা যেখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবে, সেটাই হচ্ছে গণতন্ত্র। তো বিগত সরকারের আমলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গিয়েছিল, কারণ আমরা মত প্রকাশ করতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই। দেখা গেছে যে তাদের মতো করে তারা প্রশাসনকে একতান্ত্রিক করে ফেলেছিল। এই মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র অবশ্যই প্রয়োজন, যাতে মানুষ তাদের মতগুলো স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। আর আপনার নির্বাচনের জন্য কতটুকু নিরাপদ এই মুহূর্তে বাংলাদেশ? জি, প্রশাসন যতটুক তারা বলতেছে তো সবসময় যে এখন আমরা পুরোপুরিভাবেই প্রস্তুত, আমরা 100% নিরাপত্তা দিতে আমাদের প্রশাসন প্রস্তুত আছে, কিন্তু এখনও মনে হয় যে পুরোপুরি প্রস্তুত না। কারণ এখনও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যাচ্ছে এখনও হত্যা হচ্ছে, নির্বিচারে মানুষ মেরে ফেলছে, রাস্তাঘাটে মানুষ যেভাবে লাঞ্ছিত হচ্ছে, এখনও আমার মনে হয় পুরোভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। এই শঙ্কার জায়গাটা থেকে যাচ্ছে। বর্তমান সময় মব ভায়োলেন্স নিয়ে একটা প্রবলেম সবার মধ্যে আছে। আপা, একটু জানতে চাইবো আপনার কাছে যে কি মনে হয় এই মুহূর্তে নির্বাচনের জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত, আপনি কতটুকু নিরাপদ বোধ করছেন নির্বাচনের জন্য, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন প্রয়োজন এই মুহূর্তে? গণতন্ত্র মানে কি? সাধারণ প্রান্তিক জনগণের, আমাদের যে প্রান্তিক জনগণ, সে প্রান্তিক জনগণ যেন কথা বলতে পারে, আমরা যেন আমাদের চাহিদাটা, আমাদের নিডটা বলতে পারি। হ্যাঁ, এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করতে হবে, এবং আমরা এখনও পুরোপুরি প্রস্তুত হতে পারিনি। মানে ইনশাল্লাহ আমরা আশা করব যে এরই মধ্যে আমরা হয়ে যাব প্রস্তুত। তারপরে আমরা যেটা নিরাপত্তা, যেমন আমি একজন নির্বাচনের দায়িত্ব পালন করি, এবং আমরা চাচ্ছি আমরা যারা নির্বাচনের দায়িত্ব পালন করব অবশ্যই আমাদের যেন নিরাপত্তাটা যেন সরকারের পক্ষ থেকে আমরা পাই। নিরাপত্তার প্রসঙ্গটা নিয়ে সবাই এই মুহূর্তে একটা ফিল করছেন যে নিরাপত্তাটা কেন প্রয়োজন। আপা, এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, আপনি কতটুকু নিরাপদ বোধ করছেন নির্বাচনের জন্য যে ভোট দিতে যাবেন, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কতটুকু প্রয়োজন বাংলাদেশে? বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের জন্য সরকার তো অবশ্যম্ভাবী, কারণ বাংলাদেশের নামটাই শুরু হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দ্যাট মিনস ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। তো আমরা যে বাংলাদেশের জন্য যে সরকারটা কাম্য করি, সেই সরকারটা অবশ্যই জনগণের জন্য হবে, এবং মানে প্রতিটি জনগণের ভাইবসকে সে বুঝবে, এবং সে আপনার ওই মানে নির্বাচিত হওয়ার পরে সেই জনগণটাকে ভুলে যাবে না, তার জনগণের কাছে আসবে এবং তার ভাইবসটা বুঝে ওই অনুযায়ী কাজ করবে। তাহলেই মনে হয় আমাদের দেশের জনগণ এই নির্বাচিত সরকারের প্রতি একটা আস্থা রাখবে, এবং তাদের ভোটাধিকারটাকেও তাদেরকে স্ট্রং একটা পাওয়ার মনে করবে, এবং এই পাওয়ারটাও তারা ওইভাবেই প্রয়োগ করবে, এবং এই পাওয়ার প্রয়োগের মাধ্যমেই তাদের ভ্যালুয়েশনটা তারা বুঝতে পারবে। ধন্যবাদ। মুরব্বী, একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে সামনে যে নির্বাচনটা আছে, আপনি কতটুকু নিরাপদ বোধ করতেছেন যে ভোট দিতে পারবেন ঠিকঠাক মতো?
আমি তো নিরাপদ বোধ করি যে ইনশাল্লাহ ভোট দিতে পারবো। দেখেন, আমি চাই যে আমার এই দুর্নীতিমুক্ত বাংলাদেশকে আমি শান্তি চাই আর কি। আরেকটা হচ্ছে যে এখন দেশ যে অবস্থায় আছে, আপনার কাছে কি মনে হয় যে ভোট দিলে পরে কি পরিবর্তনটা হবে? আমি তো চাই পরিবর্তন আসুক। এখন পরিবর্তন কি হবে সেটা তো আর বলতে পারি না। যে পরিবর্তন আনতে পারবে তাকেই আমি ভোট দিই। যে পরিবর্তন আনতে পারবে তাকেই আপনি ভোট দিবেন। একেবারে এক কথার মানুষ আপনি এক কথায় বলে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপা, আপনার কাছে কি মনে হয়, আপনি ফিল্ড সার্ভে বা সব কিছুই তো আপনার কাছে আছে, সকল ডকুমেন্ট আপনার কাছে আছে, কি মনে হয় যে মানুষ আসলে কতটুকু নিরাপদ বোধ করছে এখন নির্বাচনে ভোট দিতে যাবে? আর সেই সঙ্গে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমাদের মতো দেশের জন্য আসলে কেন প্রয়োজন? জুলাই বিপ্লবের পর থেকেও যে আমরা মানে যেটা প্রত্যাশা করেছিলাম আর কি, যে আমাদের দেশটা এখন হয়তো স্বৈরাচার মুক্ত হয়েছে, তো এখন হয়তো আমাদের দেশটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে, কিন্তু তারপরেও প্রায় 1 বছরে অনেক বেশি হয়ে সময় ধরেও আমরা নিরাপদ হই নাই এখন পর্যন্ত। তবে মানে প্রত্যাশা করছি যে শেষ পর্যন্ত হয়তো আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে পারি, এটা আমাদের প্রত্যাশা। মানে আমরা চাই যে একটা সুষ্ঠু গণতন্ত্র নির্বাচন হোক। তো আমাদের এখন বর্তমানে যারা দায়িত্বশীল আছে, উপদেষ্টারা আছে, তাদের কাছে আমাদের এটাই কাম্য সাধারণ জনগণ হিসেবে, যে তারা যেন আমাদের নিরাপদ একটা নির্বাচন উপহার দিক। থ্যাংক ইউ সো মাচ পাপা। আপনার বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আপনার কাছে কি মনে হয় যে আসন্ন সংসদ নির্বাচনের জন্য আসলে কতটুকু প্রস্তুত বাংলাদেশ? আপনি কতটুকু নিরাপদ বোধ করছেন ভোট দেওয়ার জন্য? গণতন্ত্রটা আমার কাছে না ভূতের মতো। কিভাবে ভূতের মতো? আমি পার্সোনালি আমি ভূতের কাহিনী অনেকের কাছ থেকে অনেকভাবে শুনেছি, কিন্তু আমি কখনো ভূত দেখি নাই। ওই ছোটবেলা থেকেও গণতন্ত্র সম্পর্কেও আমি অনেক সবক শুনেছি, কিন্তু আমি কোনোদিন গণতন্ত্র পাই নাই। ইনভিজিবল আমি কখনোই পাই নাই। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা ঘরের সবাই যদি প্রধান হয় তাহলে সেই ঘরে বিশৃঙ্খলা হবে। বাংলাদেশটা আছে এখন ওই রকম একটা স্টেজে। তো আমি মনে করি যে এখন যদি একজন নির্বাচিত সরকার আসে, আমার মনে হয় আগের থেকে বিশৃঙ্খলাটা একটু হলেও কমে যাবে, আমি আশা করি। কতটুকু নিরাপদ বোধ করছেন আসলে ভোট দিতে যাওয়ার জন্য? আসলে আমি এই যে একটু আগে আপা যেটা বললো সেটা হচ্ছে যে এত যে হত্যাগুলো হচ্ছে বা এত কিছু হচ্ছে, কোনো কিছু তো বিচার হচ্ছে না। আমি একটা সাধারণ একটা মেয়ে, আমি যদি আজকে মারা যাই, আমার নিরাপত্তাটা কোথায়? আসলে কি আমি নিরাপদ? এটাই আমার কাছে প্রশ্ন। আমি সবার কাছে প্রশ্ন করলাম, আমি কি নিরাপদ? আসলে কি নিরাপদ? ভ্যালিড একটা প্রশ্ন আপনি করেছেন। আমার কাছে মনে হয় যে রাষ্ট্র কতটুকু আপনার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, রাষ্ট্র হয়তো বা সন্দিহান থাকবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময়। আপা, কতটুকু নিরাপদ বোধ করছেন ভোট দিতে যাওয়ার জন্য? বিগত প্রধানমন্ত্রী যখন চলে গেল, যাওয়ার পরে আমাদের দেশে বর্তমানে যারা এখন ক্ষমতায় আছে, আসার পরে আমরা যতটুকু আশা করছিলাম ওইটা পাই নাই, ওইটা পাই নাই। এখন আমি ভাবতেছি, আমি মনে, এটা আমার নিজের ব্যক্তিগত, যে আমি যেহেতু একজন চাকরিজীবী, আমি একজন ব্যবসায়ী, আমার বাইরে যেতে হয়, আমার নিজের সেফটি আমার নিজে নিয়ে যেতে হয়। আমি সবসময় একটা ঘর থেকে যখন বেরোই, আমি আয়তল কুরসি বের হই যে আমি ঘরে হয়তো বেঁচে নাও ফিরতে পারি, আমার লাশটাও আসতে পারে ছেলের কাছে। আমার জাতির কাছে আমার প্রশ্ন যে আমরা নিরাপদ কবে হব? কবে আমাদের জাতি আমাদের সুন্দর একটা পরিবেশ দিবে, আমাদের সুস্থভাবে বাঁচার জন্য সুন্দর একটা দেশ উপহার দিবে? নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এইখানে আমরা আসলেই নিরাপদে নাই। আমরা আসলেই কি নিরাপদে ভোট দিতে পারবো এটা আমি বলতে পারতাছি না, কিন্তু মনে একটা আগ্রহ যে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হলে, গত 1.5 বছরে আমাদের দেশে যে বিশৃঙ্খলাটা হয়েছে, আমার মনে একটা যখন সরকার ক্ষমতায় আসবে, যখন সে দেশটা চালাবে, তখন আমার মনে হয় দেশটা অনেকটাই সংখ্যা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কেটে যাবে। আপা, যে বিষয়টা নিয়ে সবাই একটা আশঙ্কা পোষণ করছিলেন যে নিরাপত্তা ব্যবস্থার জায়গা নিয়ে ম্যাক্সিমাম মানুষই আসলে এই জায়গাটা নিরাপদ বোধ করছেন না যে ভোট দিতে যাবেন কিনা। আপনার প্রেক্ষাপটটা একটু বলবেন যে আপনি কেমন ফিল করছেন যে আপনি ভোট দিতে যেতে পারবেন না? আপনি বললেন যে প্রথমবারের মতো হয়তো ভোট দিতে যাবেন, বাট কতটুকু নিরাপদ বোধ করছেন? আমাদের বাংলাদেশটা এখন হচ্ছে মা ছাড়া সন্তান যেমন, আমাদের বাংলাদেশটা বর্তমানে ঠিক তেমন। আর একটা দেশ যদি অনেক কিছু হারায়, আসলে আমরা হুট করে প্রত্যাশা করতে পারি না যে হুট করেই সব মিরাক্কেলের মতো ফিরে পাবো। তে আমি এখনও মানে ভিতরে আতঙ্ক ভয়ের মধ্যে আছি।
সবাই অলরেডি সেদিন আমি গ্রামের বাড়িতে বেড়াতে গেছি, বলতেছে যে সামনে নির্বাচনটা খুব খারাপ হবে, মারামারি হবে, আগে থেকেই সব কিছু বন্ধ হয়ে যাবে। তে মানুষের মধ্যে এখনও ভয়টা কাজ করতেছে। তে আমি আগে চাই যে যেই সরকার হয়ে আসুক, সে যেন পরিবেশটা সুন্দর করে তোলে, রাস্তাঘাটগুলো ভালো করে, বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যবস্থাগুলো ভালো করে। চাকরিতে ঠিক টাইমে পৌঁছাতে না পারলে মানুষ অনেক কিছুর শিকার হয়, মানে উপরের লোকদের কথা শুনতে হয়। তে তারা যেন আমরা যে কর্মস্থলে কাজ করি আমরা যেন সুন্দরভাবে সেই জায়গায় যেয়ে পৌঁছাইতে পারি, আমরা বাইরে যেন বের হতে পারি, স্বাধীনতা যেন থাকে আমাদের কথা বলার মতো, আর মানে সব কাজগুলো যেন সে সুন্দর করে গুছায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মন্তব্য মতামত ব্যক্ত করেছেন। দর্শক, ঠিক এই জায়গাটায় আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কিন্তু অনেকের মধ্যে নিরাপত্তা শঙ্কার জায়গাটা আছে যে আদৌ কি আমরা নিরাপদে ভোট দিতে যেতে পারবো, আমরা পরিবার পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবো কিনা, এই নিরাপত্তার প্রশ্নটা উঠে এসেছে। ঠিক এই পর্যায়ে হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারে আরও একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন। হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজনে আমরা আছি টাঙ্গাইলে। কথা বলছিলাম এখানকার নারী ভোটারদের সঙ্গে। তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের শঙ্কার কথা বলেছেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন প্রয়োজন সে ব্যাপারেও কথা বলেছেন। তবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি তাদের মধ্যে কেউ কোনো দিন সরকারে আসেন, তাদের মধ্যে কেউ কোনো দিন প্রশাসনিক কাঠামোতে আসেন, তারা কি পরিবর্তন করতে চান এই অঞ্চলের জন্য, সেই ব্যাপারে একটু জানতে চাইব। আপনাকে যদি একটা ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন করতে চান? আমি শুরুতেই নিশ্চিত করব আমাদের সেফটি, জি, নিরাপত্তা। এই সন্ধ্যার পরে বের হতে গেলে একটা অন্যরকম চিন্তা মাথার মধ্যে ঘোরা শুরু করে, আমি একা যাবো কিনা, কাউকে তো বসে সাথে নিয়ে যেতে হবে। এই চিন্তাটা যেন কোনো নারীর মধ্যে না আসতে পারে, তারা যেন একদম স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, রাতের বেলায় কোনো জনই সমস্যা তাদের না হয়। দ্বিতীয় যে চেঞ্জেসটা আনবো সেটা হচ্ছে, আমি যদি শুধুমাত্র আমাদের অঞ্চলের কথা বলি, আমাদের রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণ রোড লাইটটা নেই। তো আমি সে নিশ্চিত করবো যেন প্রত্যেকটা রাস্তায় পর্যাপ্ত পরিমাণ লাইট, প্রত্যেকটা রোডে পর্যাপ্ত পরিমাণ লাইট এবং রাস্তাঘাট যেন সুন্দর মসৃণ থাকে। আর 3 নম্বর যে বিষয়টা আমি নিশ্চিত করবো সেটা হচ্ছে, যদিও আমাদের শহরটা সাংস্কৃতিকভাবে অনেক সমৃদ্ধ, কিন্তু তাও আমি চেষ্টা করব এই জিনিসটা যেন আরও অনেক মজবুত হয় জিনিসটা। আমি যেহেতু নিজে আমি মিউজিক লাইনে আছি, আমি নিশ্চিত করব যাতে এই জিনিসটা আরও মানুষ ভালো চোখে দেখে, আরও যেন সমৃদ্ধ হয় সংস্কার করার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ। 3টা পরিবর্তনের কথা বলেছেন আপা। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলো, আপনি এই অঞ্চলের জন্য কোন 3টা পরিবর্তন প্রথমে আনতে চান? সবার আগে আমি যেটা করব, সাইবার বুলিং। যেহেতু আমি অনলাইন থেকে উদ্যোক্তা হিসাবে এই পর্যন্ত উঠে এসেছি, নারীরা এতটা সাইবার বুলিংয়ের শিকার হয়, যেটা আমি হ্যারাসমেন্টের শিকার হই। একটা মন খুলে একটা পোস্ট দিলে সেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট চলে আসে। মেয়েদের নিরাপত্তার এই যে সেক্টরটা, মানে আমি অনলাইনের ক্ষেত্রে একটা জায়গা নিশ্চিত করব যে এইখানে এসে তুমি তোমার মত প্রকাশ করতে পারবে। অ্যান্ড যেটা হচ্ছে রাস্তার উন্নয়ন, এটা দীর্ঘস্থায়ী করার জন্য চেষ্টা করব। অ্যান্ড হচ্ছে নারীদের একটা কর্মসংস্থানের নির্দিষ্ট জায়গা, আমাদের একদম নির্দিষ্ট নারী উদ্যোক্তাদের একটা অফিস থাকবে। সারা বাংলাদেশ হোক, সারা টাঙ্গাইল যতগুলো আমাদের উপজেলা ভিত্তিক অফিসগুলো আছে, সেখান থেকে একটা জায়গায় হোক, আমাদের একটা মিটিংয়ের একটা জায়গা থাকুক, সেগুলো নিশ্চিত করব। অ্যান্ড চাইবো MLA ফাটাকেষ্টর মতোই একদম নিজেকে ব্র্যান্ড তৈরি করার। এই তো, অসংখ্য ধন্যবাদ। ব্র্যান্ডের মানুষ, ব্র্যান্ড নিয়ে কথাটা বলেছেন আপা। আপনি যদি সত্যিকারের অর্থে ক্ষমতার চেয়ার একটা পেয়ে যান, কোন 3টা পরিবর্তন এই অঞ্চলের জন্য প্রথম করতে চাইবেন? আমি নারীদের নিয়ে কাজ করি, আমি নারীদের দিকে আগে নজর দেব। কারণ বিগত সরকারগুলোর আমলে আমাদের নারীদের নিয়ে কিন্তু সভা সেমিনারে অনেক কথা বলা হয়, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, অনেক কিছু, বাট নারীদেরকে সবসময় বঞ্চিতই রাখা হচ্ছে। তো আমি চাচ্ছি যে সুবিধা বঞ্চিত যারা আছে, যারা আমাদের নারী উদ্যোক্তা আছে, যারা অনেক কাজ পারে, অনেক মেধা আছে, তারা বিকশিত করতে পারে না, তাদের কাজ করার কোনো প্ল্যাটফর্ম নেই। আমি প্রথমে তাদের জন্য টাঙ্গাইলে একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তারপর হচ্ছে আমার দ্বিতীয় টার্গেট থাকবে প্রশাসন। কারণ হচ্ছে কি, যে আমাদের বাংলাদেশের প্রশাসনের সরকারি আমলা কামলা থেকে শুরু করে যারা আছে সবাই ঘুষ খায়, এই যে একটা প্রচলন আছে। আমি চাবো যে জনসাধারণ যেন তাদের কাছে গিয়ে হয়রানির শিকার না হয়। তৃতীয় কাজ হচ্ছে টাঙ্গাইল শহরটাকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শহর
যেন আমি তৈরি করতে পারি, যেটাতে যেটা একটা রোল মডেল হবে পুরো বাংলাদেশের জন্য। আমাকে দেখে যেন পুরো বাংলাদেশ যেন শিখে যে না, এইভাবে কাজ করলে পুরো বাংলাদেশেরই উন্নয়ন হবে। আমার ওইরকম একটা আশা আছে। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, শিক্ষকরা এমনিই ক্ষমতাবান থাকেন, সেটা আমরা সবাই জানি, কারণ দিন শেষে যত মন্ত্রী এমপি আমলা যাই হোক না কেন, শিক্ষকেরই তো ছাত্র। তারপরে যদি আপনাকে ক্ষমতার চেয়ার প্রশাসনিক কাঠামোতে বসিয়ে দেওয়া হয়, আপনি কোন 3টা স্পেসিফিক চেঞ্জ করতে চান এই অঞ্চলে? আমি অবশ্যই আমাদের জীবনের নিরাপত্তাটা আমি অবশ্যই প্রথম দেখব। আর দ্বিতীয়টা হচ্ছে মানে একটা ঘরের খুঁটি, আমরা যেটা বেস বলি, খুঁটি, একটা দেশের খুঁটি হিসাবে আমি শিক্ষাকে চিহ্নিত করতে চাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিক শিক্ষা। আমি চাই হচ্ছে এই শিক্ষকদের বা শিক্ষা খাতে একটু বাজেটটা বাড়ানো হোক, বাজেট বাড়ানো হোক এবং শিক্ষকের মর্যাদা বাড়ানো হোক। আর শিক্ষকের মর্যাদা বাড়ানো হলেই দেখা যাবে যে আমাদের শিক্ষার্থীদেরকেও আমরা সেভাবে আমরা সাপোর্ট দিতে পারবো, সেভাবে তাদের উন্নয়নের চিন্তা ভাবনা করতে পারবো। এবং 3 নাম্বারটা হচ্ছে আমার মৌলিক চাহিদা। আমাদের যে মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, হ্যাঁ, এই মৌলিক চাহিদাগুলো আমাদের সমতার ভিত্তিতে আমাদের প্রদান করতে হবে। প্রাথমিক শিক্ষার কথাটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, কারণ বাংলাদেশে বারবার শিক্ষানীতি পরিবর্তন হওয়ার জন্য শিক্ষার্থীরাও মনে হয় দিন শেষে গিনিপিকের মতো কনফিউজড হয়ে গেছে যে আলটিমেটলি তাদের শিক্ষানীতি কোনটা। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা চেঞ্জ আনতে চান? আমি প্রথমে যেটাই করব, বিচারহীনতা রোধ করে আগে সুবিচার নিশ্চিত করে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত করব। বিশেষ করে নারী তার ঘরেই বঞ্চিত হয়, সেইখান থেকে তার রাইটটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আর চিকিৎসা খাতে, চিকিৎসা খাতে এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেব এবং চিকিৎসা এবং চিকিৎসা বিজ্ঞানে বিনিয়োগ করব। আর আমি যেহেতু স্পোর্টসের মানুষ এবং বলি, আমি আমার নিজস্ব জেলাকে স্পোর্টসকে ব্র্যান্ড করব এবং এখানে আমার এই টাঙ্গাইল জেলার একটা ব্র্যান্ডের জায়গা, এখানকেও এই স্পোর্টসের জন্য যাতে সবাই কন্ট্রিবিউট করে এবং কর্পোরেট মানে এই টাঙ্গাইলের স্পোর্টসকে কর্পোরেট জগতে কীভাবে ইনভলভ করা যায় সেটা চেষ্টা করব এবং বিভিন্ন এনজিও বা বিভিন্ন ফোরামের মাধ্যমে ইনক্লুড করে স্পোর্টসটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনি স্পোর্টসটাকে কর্পোরেট ব্র্যান্ডে ইনক্লুড করার কথা এর আগেও বলেছেন, যেটা আসলে আমি নিজে যেহেতু স্পোর্টসের মানুষ, তো আমার কথা শুনতে অবশ্যই ভালো লাগে। খালা, আপনারা যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, ধরেন আপনি কালকে এমপি হয়ে গেছেন, প্রথমত আপনি তো আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন, সেটা তো আমি জানি, সেটা আমি আর বললাম না। দ্বিতীয়ত কোন 3টা পরিবর্তন আপনি এই অঞ্চলে করতে চাইবেন? 3টা পরিবর্তন বলবেন। এখন ক্ষমতার চেয়ারের সমান নাই, যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমার আবদার, জি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, দেশ চাই। আর হলো এই যে সন্তানের পরীক্ষা, তাদের চাঁদাবাজি, তাদের প্রশ্ন ফাঁস, এগুলো আমি চাই না এখন। জি। আর হলো এই যে মাদক সমুক্ত, এগুলা বন্ধ করে দেয়। কোনো সমস্যা না, আপনারা যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন, আমি আপনার হয়ে কাজগুলো করে দেবো, কোনো সমস্যা নেই। আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য কোন 3টা চেঞ্জ প্রথমে আনতে চাইবেন? আমার শহরের যে মানে আইন ও বিচার ব্যবস্থাগুলো আছে, সেটা আমার মানে পরিবর্তন করার মানে সর্বোচ্চ চেষ্টা থাকবে। কারণ দেখা গেছে যে আইন বিশৃঙ্খলার কারণেই আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত নারীদের যে মানে অধিকারগুলা, নারীদের যাতে তারা নিজেদের প্রকাশ করতে পারে, সেজন্য যাতে মানে যতগুলা উদ্যোগ নেওয়ার দরকার আমি সেভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আর তৃতীয় হচ্ছে যে আমাদের মানে রাস্তাঘাটের যে কাজগুলা, কারণ টাঙ্গাইল শহরের এমন অনেক রাস্তাঘাট আছে যেগুলা বছরের পর বছর মানে মানুষের চলাচলের অযোগ্য হয়ে যায়, অযোগ্য অবস্থায় পড়ে আছে। তো আমার হাতে ক্ষমতা থাকলে আমি এই রাস্তাঘাটের উন্নয়নটা মানে আগে করতে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হলে আপনি কোন 3টা চেঞ্জ এই অঞ্চলের জন্য প্রথম আনতে চাইবেন? আমি যদি কখনো ক্ষমতার চেয়ারে আসি, তাহলে সর্বপ্রথম আমি আমার এলাকার মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো অ্যাসিওর করার চেষ্টা করব। এছাড়াও আমাদের টাঙ্গাইল যে এলাকাটা, এটা পুরোটাই কৃষি নির্ভর একটা এলাকা। এর জন্য আমি প্রান্তিক এলাকার যে কৃষকগুলো আছে তাদেরকে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে বীজ, সার, কীটনাশক এগুলো দিয়ে সহায়তা করব। এছাড়াও মাদকের মানে বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে টাঙ্গাইল শহরে প্রচুর যানজট, আমি ওই অটোরিকশাটা আমি একটু কন্ট্রোল করার চেষ্টা করব আর কি, যেটা আমার প্রচুর সময় নষ্ট করে।
আপনাদের এই অনুষ্ঠানে আজকে আসার সময় যখন ফোনে বলছিলাম আমাদের প্রোডিউসার কাছে 10 মিনিট লাগবে, সে 10 মিনিট 30 মিনিট হয়েছে। তার মানে আপনি ফিল করতে পারছেন যে আমার কোনো দোষ নেই, যানজটের কারণে আমাকে সেই ভোগান্তিটা পোহাতে হয়েছে। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, কোন 3টা চেঞ্জ এই অঞ্চলের জন্য করতে চান? আমি যদি এই টাঙ্গাইল শহরে ক্ষমতার চেয়ারে বসি, প্রথম কাজটাই আমি করব চিকিৎসার উপর। আমাদের টাঙ্গাইলে যে এত সুন্দর একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেটার অবস্থা খুবই বেহাল। আমার প্রধান ফোকাসটাই থাকবে আমার হসপিটালটা, আমার গ্রামে টাঙ্গাইলের মানুষ যাতে ঢাকায় যাইতে না হয় ট্রিটমেন্ট করতে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যেরকম আপনি বললেন টাঙ্গাইলের মিষ্টি, টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের বন গজারি, এগুলো কিন্তু এখন অনেকটাই বিলোপ হয়ে গেছে। টাঙ্গাইলের শাড়ি কিন্তু অনেকটাই, আমরা ছোটোবেলায় যেটা বাবা মার কাছে শুনেছি যে একটা আংটির বক্সের ভিতরে শাড়ি আটতো, সেই শাড়িগুলো কিন্তু এখন নাই, সেই প্রশিক্ষণ, সেই সুতা কিন্তু এখন আর নাই। আমি ফোকাস দিব তাদেরকে, ওই তাঁতিদের আবার সেই পর্যায়ে রেশম সুতা দিয়ে তাদেরকে ওইভাবে গড়ে তোলার জন্য। আর তৃতীয় হচ্ছে আমার শহরের গ্রামে যে বেকার ছেলে মেয়েগুলো আছে, শিক্ষিত, যারা লেখাপড়া করে না, নিরক্ষর, এদেরকে আমি লেখাপড়ার আওতায় আনতে চাই। আর আমি যদি জনগণের সাথে মিশি, আমার নিজের ফ্যামিলিতে সন্তানকে যেভাবে সময় দিই, ওইভাবে যদি আমি আমার ভোটারদের সাথে ঘরে ঘরে গিয়ে যে মিশি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। যেমনটা উনি বলেছিলেন যে সততার জায়গাটা, যেটা মানুষ পরিবারে নিজেদের প্রতি যখন সৎ থাকে, সেটাই একজন মেম্বার অফ পার্লামেন্ট তার এলাকার মানুষের জন্য করতে পারে না। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলো, 3টা পরিবর্তন কি করতে চান এই অঞ্চলের জন্য? ক্ষমতায় যেতে পারবো কিনা জানি না, কিন্তু সবাই তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনও একটা জিনিসের দায়িত্ব কেউ নেয় নাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখনও অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশে কোনো কাজ করতে না পেরে বিদেশ চলে যাচ্ছে। বাংলাদেশে থেকে যে অনেক মানুষ বিদেশে চলে গেছে, তারা বিদেশ থেকে যখন বাংলাদেশে 10 বছর 20 বছর পরে আসবে, এসে তারা কি করবে, তাদের সংসার কিভাবে চলবে। আমি তাদের জন্য এমন একটা ব্যবস্থা করব যে 5 বছর 10 বছর পরে তারা দেশে এসে যেন এরকম মানে না করে যে আমি দেশে গিয়ে কী করব, আমার সংসার কিভাবে চলবে, আমি আমার বউ বাচ্চা নিয়ে কীভাবে ভালো থাকবো। তো যে সরকারি দেশে আসুক, সে যেন বিদেশি লোকদের জন্য কিছু করে, তারা যেন দেশে ভালো একটা কিছু করতে পারে। আর আমি আরেকটা জিনিস দেখেছি, আমার মাকে বিড়ালে মানে কামড় দিয়েছিল, সেটার জন্য আমার মা হসপিটালে গিয়েছিল। ফার্স্ট টাইম হচ্ছে একটা ইনজেকশন মেডিসিন আমার মাকে হসপিটাল থেকে দেয়, পরেরগুলা কিনে নিতে হয়েছে। আমার মনে হয় সরকারি হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আছে, কিন্তু তারা সেই ওষুধগুলা কেন মানে রুগীদের মাঝে দিচ্ছে না, এই জিনিসটা মানে করা দরকার যে আমাদের বাংলাদেশের মানুষ যেন এই সুযোগ সুবিধাগুলো পায়, ব্যবস্থাপনা। হ্যাঁ, আর তৃতীয়ত হচ্ছে যে বিদ্যালয়ে আমার আজকে মন্ত্রী আছে, এমপি আছে, আমার ক্ষমতা আছে, আমার লোক আছে, আমি তাকে ফোন করিয়ে আমার বাচ্চাকে ভর্তি করতেছি, কিন্তু অন্যান্য মেধাবী বাচ্চা যারা আছে তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। এইটা যেন মানে সবার আগে যে সবার বাচ্চাই সে জায়গায় একজন শ্রমিক হোক, একজন অটো ড্রাইভার হোক, কিংবা গ্রামের কৃষক হোক, সবার বাচ্চাই যেন একটা ভালো স্কুল ভার্সিটিতে এই পড়ার সুযোগটা পায়। আজকে আমার টাকা আছে, আমি আমার বাচ্চাকে ভালো ভার্সিটিতে পড়াতে পারতেছি, কিন্তু অন্যরা সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা যেন সবার জন্যই মানে একরকম থাকে। আমি এই 3টা কাজ আগে করব। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে, এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার কাছে মনে হয় যে একটা ফ্রুটফুল ডিসকাশন আমরা করতে পেরেছি। এই অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করা গেছে। অনেকেই বলছিলেন ট্রাফিক জ্যাম, ব্যবস্থাপনার জায়গা নিয়ে, নিরাপত্তার জায়গা নিয়ে আপনারা অনেকে কথা বলেছেন, সার্বিক ব্যবস্থাপনা, সকল কিছুকে সচল রাখার জন্য নির্বাচনের গুরুত্ব। আপনারা যে সবাই এত ভাবেন দেশটাকে নিয়ে, এত চিন্তা করেন, এটা মনে হয় বাংলাদেশি হিসেবে আমাদের অত্যন্ত গর্বের একটা জায়গা। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। দর্শক, টাঙ্গাইলে আজকে আমরা কথা বললাম এখানকার নারী ভোটারদের সঙ্গে। তারা আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেছেন, ছোট্ট একটা নিরাপত্তার শঙ্কা আছে সেই বিষয় নিয়ে কথা বলেছেন। তবে দিন শেষে তারা সবাই একটা জায়গায় একমত যে তাদের নির্দিষ্ট অঞ্চলের সমস্যাগুলোর সমাধানের জন্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দিকে আমাদের যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়ারের আজকের আয়োজনে টাঙ্গাইল থেকে যমুনা টেলিভিশন আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জেলায়, নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিরাপদে থাকবেন।